Welcome, you all learners. Today I am going to discuss some information related to Wordsworth. As in the next class, I will be discussing his Lucy poems. So, before reading Lucy poems, we must know about Wordsworth. Some information we have to know. Well, let's get into the discourse. Wordsworth for his love for nature is known as poet of nature, priest of nature, and sage of Cockermouth. As he was born at Cockermouth, so he was known as sage of Cockermouth. And here also you have to remember he is one of the lake poets, Lake District. His home was in the Lake District. So he was one of the lake poets or lake school, you can say. Other romantic, Lord Byron used the term Lakers for Wordsworth and his milieu. This information you must remember about Wordsworth. Now I am going to tell you about Wordsworth, the romantic poet. Wordsworth, he is most remembered for his lyrical ballads. Refers to his lyrical ballads published in 1798. Wordsworth and Coleridge collaborated these works. তো এই লেখাটা কেন গুরুত্বপূর্ণ তোমাদের জানা উচিত না। এখানে ওয়ার্ডসওয়ার্থ পোয়েট্রি কেমন হবে, পোয়েট্রি ল্যাঙ্গুয়েজ কেমন হবে, পোয়েট্রির থিম কি হবে, এটা নিয়ে তিনি বর্ণনা করেছেন। আচ্ছা, এই যে রোমান্টিক পোয়েট বলছি, ওয়ার্ডসওয়ার্থকে কেন রোমান্টিক পোয়েট, ধরে নেওয়া হয় 1798 থেকে রোমান্টিসিজম শুরু হয়েছিল। তো কেন রোমান্টিসিজম বলছি না, ওয়ার্ডসওয়ার্থ তার লিরিক্যাল ব্যালাডসে, যে লিরিক্যাল ব্যালাডসে কোলরিজের 4টা পোয়েম আর ওয়ার্ডসওয়ার্থের 19টা, এই নিয়ে টোটাল 23টা পোয়েম পাবলিশ করেছিলেন ওয়ার্ডসওয়ার্থ তার লিরিক্যাল ব্যালাডসে। কেন গুরুত্বপূর্ণ, ওই যে বললাম যে এখানে পোয়েট্রি নিয়ে, পোয়েট্রির থিম বা ল্যাঙ্গুয়েজ নিয়ে তিনি বেশ কিছু ব্যাপার বলেছেন যেগুলো আগে কেউ বলেননি। ওয়ার্ডসওয়ার্থ তিনি বিশ্বাস করেন কি না, পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনাস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। অর্থাৎ তিনি যে বিষয়টার উপর অনেক বেশি গুরুত্ব আরোপণ করেন সেটা হচ্ছে ফিলিংস, যেই ফিলিংসটা আসে হার্ট থেকে। কিন্তু এর আগে যদি আমরা দেখি নিও ক্লাসিক্যাল এজ বা অগাস্টান এজে, সেখানে আমরা দেখতে পাবো এই ফিলিং ওয়াজ নট অ্যাট অল আ ম্যাটার। সেখানে গুরুত্ব দেওয়া হয়েছিল স্নোবারিকে, গুরুত্ব দেওয়া হয়েছিল সেই হাই ক্লাস বা আরবান এটিকেট, গুরুত্ব দেওয়া হয়েছিল ট্র্যাডিশনকে, যে ট্র্যাডিশন সেট বাই ফাস্টিডিয়াস রুলস। তাহলে ওয়ার্ডসওয়ার্থ প্রথমে তিনি বললেন যে না, এই যে ট্র্যাডিশনাল স্ট্রাকচার অফ পোয়েট্রি সেটাও গুরুত্ব পাবে না, এই যে আর্টিফিশিয়ালিটি ইন দ্য থিম অফ পোয়েট্রি সেটাও গুরুত্ব পাবে না। গুরুত্ব পাবে কি? গুরুত্ব পাবে মানুষের ফিলিং, যেটা আসে হার্ট থেকে। আর এই ফিলিংকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হবে যদি আমরা তুলে ধরে রাস্টিক লাইফকে, কমন লাইফকে, যে কারণে ওয়ার্ডসওয়ার্থ সেই আরবান হাই ক্লাস পিপল থেকে ফোকাসটা সরাসরি ঘুরালেন সাধারণ মানুষের দিকে, ঘুরালেন হার্টের দিকে, ঘোরালেন স্পন্টেনিটির দিকে।
যে সেই এমন হতে পারে আমি কোনো একটা আঙ্গিক একটা স্ট্রাকচার, সেই তার যে ডিফাইন স্ট্রাকচার সেটা আমি মেনে চলতে পারছি না, তাতে ক্ষতি নেই। কিটা থাকতে হবে পোয়েট্রিতে? থাকতে হবে স্পন্টানিটি, যে আমার যা কিছু ভাষা বেরাবে তা অবশ্যই তার মধ্যে একটা স্পন্টানিটির ব্যাপার থাকবে এবং তার মধ্যে অবশ্যই ফিলিং ব্যাপারটা থাকবে, তার মধ্যে কোনো আর্টিফিশিয়ালিটি থাকবে না। মানে সেই দিক থেকে ওয়ার্ডসওয়ার্থ একেবারে নতুন একটা দিগন্ত খুলে দিলেন সমস্ত কবিদের কাছে, যে রাইট অ্যাবাউট ইউর হার্ট, লুক অ্যাট ইউর হার্ট অ্যান্ড দেন রাইট, যে আগে তুমি হৃদয়ের দিকে তাকাও, তুমি লেখো তারপর। আর এই যে সঠিক হৃদয়ের সন্ধান যদি আমাকে পেতে হয়, আমাকে উই হ্যাভ টু ডেলভ ডিপ অন নেচার অ্যান্ড দ্য পিপল হু আর লিভিং ইন রাস্টিক অর রুরাল এরিয়া। কেন না, তাদের মধ্যে যে ইমোশন বা প্যাশন রয়েছে, সেই ইমোশন বা প্যাশনটাই হচ্ছে আসল প্যাশন। কিন্তু যদি আমরা সিটি লাইফ যাই, সেই সিটি লাইফে সেই কৃত্রিমতায় ঘেরা আসল স্পন্টেনিটিটা আসবে না, বা সেই ফিলিং ঠিকঠাক ভাবে পোর্ট্রে করা যাবে না। যেমন ওয়ার্ডসওয়ার্থ দেখিয়েছেন তার লেখা মাইকেল কবিতায়। সেখানে যদি আমরা দেখি, সেখানে দেখতে পাবো মাইকেল, তার স্ত্রী হচ্ছে ইসাবেল এবং তার পুত্র লিউক। সে যতদিন সংস্পর্শে আছে এই প্রকৃতির, সে ততদিন ভালো আছে, কিন্তু যখনই সে টাউন লাইফে পা রেখেছে, দেখতে পাবো কৃত্রিমতায় ভরে গেছে তার জীবন, মানে বিষণ্ণ এবং বিপদগ্রস্ত হয়ে পড়েছে। তাহলে ওয়ার্ডসওয়ার্থ প্রথম তিনি নজরটা, ফোকাসটা আনলেন আরবান লাইফ থেকে নেচারে, আরবান লাইফ থেকে রাস্টিক লাইফে। এবং তিনি বলছেন যে এই পোয়েট্রির ভাষা একবারে কেমন হবে, এ পোয়েট মাস্ট বি এ ম্যান স্পিকিং অফ এ ম্যান, যে তিনি অবশ্যই এক সাধারণ মানুষের কথা বলবেন, আর ট্রু ম্যান ইন দ্য ট্রু সেন্স অফ দ্য টার্ম। কাজেই এ পোয়েট মাস্ট বি এ ম্যান স্পিকিং অফ এ ম্যান। আর সেই পোয়েট একজন, তিনি কেমন হবেন না, অন্যান্য মানুষের থেকে আলাদা, নট ইন কাইন্ড বাট ইন ডিগ্রি, অর্থাৎ আমরা ইন কোয়ালিটি। একজন পোয়েট তিনি হবেন এলিভেটেড ইন থট, চিন্তার দিক থেকে তিনি উন্মুক্ত, অনেকটা এগিয়ে থাকবেন, উন্নত চিন্তার অধিকারী হবেন এবং তার আন্ডারস্ট্যান্ডিং হবে ক্লিয়ার। এই যে একটা নতুন দিক, নতুন আঙ্গিক তুলে ধরলেন ওয়ার্ডসওয়ার্থ তার লিরিক্যাল ব্যালাডসে। ওয়ার্ডসওয়ার্থ সেই জন্যই কিন্তু মোস্ট রিমেম্বার ফর being a romantic poet who paved a new way, who opened up, who cropped up a new way of poetry. অর্থাৎ কবিতার জগতে একটা নতুন আঙ্গিক তুলে ধরলেন, আর্টিফিশিয়ালিটিকে সরিয়ে বা সেন্টিমেন্টালিজমকে সরিয়ে তিনি কোথায় এসে ফোকাসটা রাখলেন, মানুষের হার্টে, মানুষের ফিলিং এ, সেই ফিলিং এর স্পন্টেনিটিতে। তাহলে এই যে স্পন্টেনাস বলা হচ্ছে, এই স্পন্টেনাসের মধ্যে কিটা রয়েছে না, এটা ইট ইজ অলওয়েজ অ্যাগেনস্ট আর্টিফিশিয়ালিটি। যদি আমার মধ্যে আর্টিফিশিয়ালিটি থাকে, দেয়ার উইল বি নো সাচ স্পন্টেনিটি। কাজেই ওয়ার্ডসওয়ার্থ স্ট্রেসড অন স্পন্টেনিটি, ওয়ার্ডসওয়ার্থ স্ট্রেসড অন ফিলিং, ওয়ার্ডসওয়ার্থ স্ট্রেসড অন রাস্টিক লাইফ, অন নেচার। তিনি বিশ্বাস করেন কি না, অল পারভেডিং এক্সিস্টেন্স অফ নেচার, সমস্ত জায়গাতেই প্রকৃতির অস্তিত্ব তিনি খুঁজে পেয়েছেন। এই যে ওয়ার্ডসওয়ার্থ কোলরিজ, ইনারা সমপর্যায়ের, এবং যদি আমরা দেখি তাদের মধ্যেও একটু পার্থক্য রয়েছে। ওয়ার্ডসওয়ার্থ যেমন কি না অমনি প্রেজেন্ট স্পিরিট অফ নেচারে বিশ্বাস করেন, অন্যদিকে কোলরিজ তিনি আইডিয়ালিজমে বিশ্বাস করেন। কাজেই ওয়ার্ডসওয়ার্থ অনেক বেশি কোন দিকে ঝুঁকে না, টু নেচার, টু পিপল, টু পিপলস হার্ট অ্যাট লার্জ।
তাহলে এইরকম একটা তিনি আঙ্গিক তুলে ধরেছেন। আর পোয়েট্রি সম্পর্কে তাহলে বললাম স্পন্টেনাস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, সেই সাথে তিনি বলছেন যে সেই ফিলিংসটা হবে কি রিকালেক্টেড ইন ট্রাঙ্কুইলিটি। কেমন? রিকালেক্টেড ইন ট্রাঙ্কুইলিটি। ঠিক আছে, তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমি এখানে একসাথে অনেক লিখলাম, মোটামুটি একটু বোঝাতে পারলাম নিশ্চয়ই যে ওয়ার্ডসওয়ার্থ কেন তিনি ক্রুসেডার। ক্রুসেড আমরা ধর্মযোদ্ধা বলি, আসলে তিনি এতদিনকার প্রথা ভেঙেছেন, আর্টিফিশিয়ালিটিকে দূরে রেখেছেন। এই ধরো আমি বা আমরা লুসি পোয়েমস পড়বো, সেখানে দেখতে গিয়ে দেখবো একেবারে রাস্টিক লাইফকে তুলে ধরেছেন তিনি। এবং কেন রাস্টিক লাইফ? ওই যে বললাম রোমান্টিক। তিনি তুলে ধরেছেন একেবারে নেচারের কথা, যেই নেচার অনেক বেশি গাইডিং, অনেক বেশি কেয়ারিং টু দ্য লাইফ অফ কমন, টু দ্য লাইফ অফ ম্যানকাইন্ড। সেদিক থেকে ওয়ার্ডসওয়ার্থকে বলা যেতে পারে যে রোমান্টিসিজমের অগ্রদূত। নেক্সট, এইবার আসছি, আমি আর ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে বিশেষ বলছি না, কারণ এখান থেকে তোমাদের বিশেষ প্রশ্ন হয় না, একটু তবুও ধারণা দিয়ে রাখলাম। ওকেশন অফ লুসি পোয়েম, এবারে চলে আসছি তিনি লুসি পোয়েম কেন ওকেশন মানে কেন রচনা করতে গেলেন। ওকেশন অফ কম্পোজিং লুসি পোয়েম, ওকেশন অফ কম্পোজিং লুসি পোয়েম। তিনি বলে রাখি যে লিরিক্যাল ব্যালাডস তাহলে 1798-তে প্রকাশ হলো। এই 1798 থেকে 1801 এই সময়ে লুসি পোয়েম গুলো রচিত হয়েছিল। তোমাদের বলে রাখা ভালো যে এই যে তোমার লিরিক্যাল ব্যালাডস এর যে সেকেন্ড এডিশন, সেই সেকেন্ড এডিশন হচ্ছে 1800 সালে। ওই সেকেন্ড এডিশনে একটা কবিতা ছিল না লুসি পোয়েমের, সেটা কি? আর বাকিগুলোর কম্পোজিশন ডেট এগুলো আমি বলছি না, কারণ কাজে লাগবে না। এইটা আলাদা, এই জন্য এটা তোমাকে মনে রাখতে হবে। সেটা কোনটা? আই ট্রাভেলড among the unknown, I travel, এই আর লিখছি না আমি। এই কবিতাটা লুসি পোয়েমের, এটা কিন্তু সেকেন্ড এডিশনে ইনক্লুড করা হয়নি, এই জন্য এটা তোমাকে মনে রাখতে হবে। আর বাকিগুলো কিন্তু লেখা হয়েছিল ওই 1798 থেকে 99। এই সময়ে আসলে ওয়ার্ডসওয়ার্থ ছিলেন গোসলারে। কোথায় ছিলেন? গোসলার। জাস্ট আমি একটু মুছে নিই। গোসলারটা কোথায়? জার্মানিতে। তাহলে ছিলেন তিনি 1798 অক্টোবর ধরে নাও, তিনি ছিলেন গোসলার। গোসলারটা কোথায়? জার্মানির একটা সিটি। ওয়ার্ডসওয়ার্থ, এটা ওয়ার্ডসওয়ার্থের জীবনী নিয়ে তিনি মাইকেল ম্যাসন তিনি গবেষণা করেছেন। গবেষণা করে তিনি বলছেন ওয়ার্ডসওয়ার্থ আসলে ডিসিলিউশনড হয়েছিলেন ইংল্যান্ডে সেই সময় হাই ক্লাসদের, তাদের যে, তাহলে মাইকেল ম্যাসন বলছেন যে ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ disillusioned of the high class of England. ইংল্যান্ডের হাই ক্লাসদের তাদের রীতিনীতি, তাদের আচার আচরণ, তাদের টেন্ডেন্সি, অ্যাটিটিউড, এইগুলো তাকে মোহভঙ্গ করেছিল। এর আগেও মোহভঙ্গের ব্যাপার আছে, আমি জাস্ট বলিনি, কিন্তু এটা জার্মানির কথা বলছি। এর আগে ফ্রান্সে গেছেন, আমি আসছি না, গুরুত্বপূর্ণ নয় তোমাদের লুসি পোয়েম আলোচনার জন্য, তাই বলছি না। আর যাদের পিএসসির জন্য প্রয়োজন, ইউটিউবে আমি দিয়েছি ওয়ার্ডসওয়ার্থ নিয়ে ডিটেলস, সেটা দেখতে পারো। আমি এখানে জাস্ট জার্মানি নিয়েই বলছি, কারণ লুসি পোয়েম রচনার ক্ষেত্রে তার জার্মানিতে যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে জার্মানিতে গেছেন ওয়ার্ডসওয়ার্থ এবং ডরোথি তার বোন। তাহলে গেছেন ওয়ার্ডসওয়ার্থ এবং ডরোথি।
কোথায় গেছেন? এই গোসলারে রাস্তাতে। তাহলে ওখানে থাকার কথা কার? কোলরিজেরও। কিন্তু দুর্ভাগ্যবশত এই ওয়ার্ডসওয়ার্থ এবং ডরোথি এরা থাকেন এক জায়গায়, আর কোলরিজ বিচ্ছিন্ন হয়ে পড়েন। এবং এই যে জার্মানিতে থাকাকালীন মাইকেল ম্যাসন বলছেন যে ডরোথি বারবার অসুস্থ হয়ে পড়ছিলেন। শুধু তাই নয়, ওয়ার্ডসওয়ার্থ এবং ডরোথি দুজনেরই মধ্যে ফিনান্সিয়াল ক্রাইসিস আসে। তাহলে দুজনে রয়েছে, তারা না জানে জার্মান ভাষাটা, এবং গোসলার সিটি থেকে তারা রয়েছে অনেকটা দূরে। কাজেই কোলরিজ থেকে সেপারেটেড, গোসলার সিটি থেকে তারা অনেকটা রিমোটে রয়েছে, পয়সার কষ্ট রয়েছে। অন্যদিকে ওয়ার্ডসওয়ার্থের সাথে থাকা ডরোথি বারবার অসুস্থ হয়ে পড়ছে। এইরকম একটা খুব ক্রিটিক্যাল মোমেন্টে ওয়ার্ডসওয়ার্থ যেন সঙ্গ খুঁজছিলেন কার? কোলরিজের। তিনি পেতে চেয়েছিলেন কোলরিজকে বারবার কাছে। তবে যাই হোক, এই যে কষ্ট করেছিলেন ওয়ার্ডসওয়ার্থ এবং ডরোথি, এই কষ্ট করে রাস্টিক প্লেসে থাকাটাই হয়তো লুসি পোয়েমের জেনেসিস ছিল। কেন না, তারা দে হ্যাড টু বি দেয়ার ইন আ রাস্টিক এরিয়া, in a remote area far from the Goslar city of Germany, and there also Wordsworth felt the need of company of Coleridge, his friend. কোলরিজের সাথে তার সখ্যতা হয়েছিল ব্রিস্টলে। একটু জাস্ট জানিয়ে রাখি, অনেক ব্যাপার রয়েছে। কত সালে? 1795-তে। তো তারপর থেকে কোলরিজের সাথে তার সখ্যতা বাড়ে। এই সখ্যতা তাকে তাহলে সেই নতুন অনেক কিছু আমি জাস্ট বলছি এইটুকু জায়গায়, আবার মুছতে হবে। তাহলে 1795-তে দেখা হলো ব্রিস্টলে, এবং সেই থেকে ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজ দুজন খুব ভালো বন্ধু হলেন। তো ওয়ার্ডসওয়ার্থ 1798 সালে ম্যাসন বলছেন যে তিনি হাই ক্লাসে তাদের আচার আচরণ দেখে ডিসিলিউশন হয়েছিলেন এবং বোরডম ফিল করছিলেন। তাই তিনি ভাবলেন একটা নিউ কাইন্ড অফ পোয়েট্রি রচনার জন্য। তাহলে নিউ কাইন্ড অফ পোয়েট্রি রচনার জন্য তিনি চলে যাবেন কোথায়? গোসলারে। তাহলে একটা কারণ বললাম, তিনি ডিসিলিউশন হয়েছিলেন, বোরডম ফিল করছিলেন হাই ক্লাসদের ইংল্যান্ডে থাকাকালীন। দ্বিতীয়ত, নিউ কাইন্ড অফ পোয়েট্রি এটা রচনার জন্য যেই পোয়েট্রিটা আমরা দেখতে পাবো সেটার নাম হচ্ছে রেক্লুজ। এর মধ্যে থাকবে ফিলোসফি, সায়েন্স, এই রকম রিলিজিয়ান, এই রকম উদ্দেশ্যে তিনি কিন্তু চলে যাচ্ছিলেন জার্মানিতে। তো জার্মানিতে তারপরের ঘটনা তো বললাম, ওখানে গিয়ে অর্থকষ্ট, কোলরিজও কাছে নেই, রয়েছে ডরোথি যে অসুস্থ হয়ে পড়ছে। এইরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে ওয়ার্ডসওয়ার্থ যেন চাইছিলেন কোলরিজকে, এবং তাদেরকে থাকতে হয়েছিল রাস্টিক এরিয়াতে। তো সেই সময়ে ওই রাস্টিক এরিয়ার প্রভাবে হোক বা ডরোথির দুরাবস্থা, শারীরিক দুরাবস্থা দেখে হোক, এই দুটো কারণেই হতে পারে লুসি পোয়েমের জেনেসিস রচনার প্রধান কারণ। ঠিক আছে, তাহলে এই রেক্লুজ লেখার জন্য গেছিলেন, কিন্তু রেক্লুজ তিনি লিখলেন না, তিনি লিখলেন লুসি পোয়েম। বুঝতে পেরেছি? এবার এই লুসি কে কি ব্যাপার এটা নিয়ে আলোচনায় আসছি।